মহুরী ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙেছে 15 স্থানে, 30 গ্রাম প্লাবিত, পানিবন্দী 30,000 পরিবার। টানা বৃষ্টিতে রাজধানীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যানজট ও যাত্রীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। জুলাই অভ্যুত্থান দমাতে গুলি চালানোর আদেশ দেন হাসিনা, অডিও যাচাইয়ে প্রমাণ পেয়েছে বিবিসি। শুধু হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার চায় বিএনপি, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেয়ার তাগিদ। ঢাকা মেডিকেল কলেজের হল খুলছে শুক্রবার, শনিবার ক্লাস শুরু, একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ফেনীতে প্রবল বর্ষণ ও উজানের পানিতে মহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 15টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী 30,000 পরিবার। বৃষ্টি অব্যাহত থাকায় নিচু এলাকার জলাবদ্ধতা কমেনি, তবে বুধবার সকালে নদীর পানি প্রায় 67 সেন্টিমিটার কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলছে পানি উন্নয়ন বোর্ড। উজানের ঢলে সিলোনিয়া নদীর পানি বিপদসীমার 137 সেন্টিমিটার উপরে ওঠায় মঙ্গলবার রাতে ভেঙে যায় পরশুরামের জঙ্গলগোনা, অলকা ও শালধর এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ফুলগাজীর উত্তর শ্রীপুর এলাকাতেও দেখা দেয় ভাঙন। নদী দুইটির বাঁধ ভেঙে ফেনীর নিম্নাঞ্চলের অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী 30,000-এরও বেশি পরিবার। উজানের ঢলে ফেনী পরশুরাম সড়ক তলিয়ে গেছে, বন্ধ পরশুরাম থেকে মুন্সিরহাট যান চলাচল। মেন সড়কটি আছে সেটাতে আপনার যোগাযোগ একদমই বিচ্ছিন্ন, মানুষ কোনোভাবে এদিকে আসা যাওয়া করতে পারতেছে না। আপনার পানি হাঁটুর উপরে। কাজগুলো যদি ঠিক মতো করতো এই পানি জীবনও আসতো না। আর এই যে পানি যাওয়ার যে নালটা, ওই নালটাই ক্লিয়ার নাই। এদিকে ফেনীর বন্যা উপদ্রুত এলাকায় মোট 131টি স্কুল ও স্থাপনায় বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে, জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে বুধবার সকালে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি কমে বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি প্রবেশ বন্ধ হলে বাঁধের ভাঙা স্থান দ্রুত মেরামতের কাজ শুরু হবে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি কমলে আমরা সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নিরূপণ করব এবং একই সঙ্গে মেরামত করব। তবে বুধবার দিনভর বৃষ্টি অব্যাহত থাকায় বিভিন্ন এলাকায় প্রবেশ করা পানি কমেনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনীর আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীরা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কতগুলো স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং কতগুলো গ্রাম আসলে এখনো পর্যন্ত প্লাবিত হয়েছে জানতে পেরেছেন, এবং পাশাপাশি জানতে চাইব যে পানি উন্নয়ন বোর্ডের কোনো কার্যক্রম দেখতে পেরেছেন কিনা? দেখুন, গতকাল বিকেলে প্রথমে 3টি স্থানে ভাঙন দেখা দেয়। এটি হচ্ছে পরশুরামে, পরবর্তীতে ফুলগাজীতে আরো 2টি স্থান দেখা দেয়। রাতের বেলা এটি আরো বেড়ে 15টি স্থান এখন ভাঙন দেখা দিয়েছে। এটি হচ্ছে পরশুরামের এবং ফুলগাজীর, পরশুরামের 9টি স্থান এবং ফুলগাজীর 6টি স্থানে। ফুলগাজী, সিলোনিয়া এবং লোকালয়ে পানি ঢুকছে, বেশি ভাঙন দেখা দিয়েছে শ্রীপুর এলাকা দিকে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফুলগাজী এবং ফেনী পরশুরাম যে আঞ্চলিক মহাসড়ক আছে সেটি এখন পানির তলে ডুবে আছে। এখানকার যে স্কুল, কলেজ, মানুষের ঘর বাড়ি সবই এখন পানির তলে। তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন যে আজ বেলা 1টার দিকে এখানকার যে পানি বিপদসীমার 67 সেন্টিমিটার উপর দিয়ে
প্রবাহিত হচ্ছে, যেটি গতকাল 137 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এখন যে বলছেন যে পানি এখন আসলে গতি কম থাকলেও লোকালয়ে পানির পরিমাণ বাড়ায়, এটি নতুন যে এলাকা এটি প্লাবিত হয়েছে, প্রায় 30,000 মানুষ যে পানিবন্দী আছে। আর স্থানীয়দের দাবি হচ্ছে যে ফেনীর যে মৌরি এবং সিলোনিয়া নদী এটি যদি প্রশস্তকরণ করা হয়, এটি যদি নাব্যতা ফিরিয়ে আনা যায়, তাহলে এই উজান থেকে যে পানি আছে এই পানিগুলো তাদের ধারণ ক্ষমতা থাকে, ফলে এই পানির যে চাপের কারণে বেড়িবাঁধ এটি আর ভাঙে না। যদি এটির জন্য পানি উন্নয়ন বোর্ড বলছে মন্ত্রণালয় একটি মেগা প্রকল্প তারা পাঠিয়েছে। এই মেগা প্রকল্পটি যদি পাস করা হয় তাহলে তাদের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে। আর উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হলে এই ফুলগাজী পশুরাম মানুষের দুঃখ কিছুটা তারা বুঝবে। এখানকার মানুষ বলছে এই বাদ প্রতিবারই বলে যে হবে হবে, কিন্তু কবে হবে, কখন হবে, এটি সে দুশ্চিন্তা, সেটি এখানকার স্থানীয়রা বারবারই আমাদের কাছে অভিযোগ করছেন। তারা বলছেন পানি উন্নয়ন বোর্ড এটি স্থায়ী সংস্কার না করার মূল কারণ হচ্ছে ঠিকাদার এবং পানি উন্নয়ন বোর্ড যতবারই বন্যা হবে ভাঙবে, তারা নতুন বরাদ্দ দিতে পারবে, তখন সেই বরাদ্দ থেকে তাদের যে উৎকোষের যে বিষয়টা, আয়ের যে বিষয়টা, সেটি তারা নিশ্চিত করতে পারবেন বলে স্থায়ী সমাধান করেন না, এই জাতীয় অভিযোগটা করেন। তো প্রশাসনের পক্ষ থেকে যে আশ্রয় প্রকল্পগুলো তৈরি করা হয়েছে সেগুলোতে তারা খাবার এখন দিচ্ছেন, শুকনো খাবার দিচ্ছেন, তবে বন্যা দুর্গত এলাকায় যে সমস্ত মানুষগুলো আছেন তাদের কাছে খাবার পৌঁছানোর যে বিষয়টি সেটি এখনো তারা করতে পারছেন না। তো আমার কাছে আর যে তথ্য সেটি হচ্ছে ফেনী শহরে যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা এখনো রয়েছে চলমান। এটি আস্তে আস্তে পানি নামছে, যদি বৃষ্টি নামা বন্ধ হয় তাহলে জলাবদ্ধতা কমে যাবে, মানুষ তাদের ঘর বাড়িতে শান্তিমত থাকতে পারবে। এটি ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। সমীর উদ্দিন জানাচ্ছিলেন ফেনী থেকে। ভোর থেকেই ঢাকায় বৃষ্টিতে নিউ মার্কেট, বাসাবো সহ বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ফলে যানজট ও যাত্রীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। গণপরিবহন সংকটের কারণে গন্তব্য যেতে ভাড়া লাগছে দ্বিগুণ। সাগরের লঘুচাপের প্রভাবে রাজধানীতে ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। বৃষ্টিতে রাজধানীর নিউ মার্কেট, বাসাবো, আরামবাগ সহ শহরের নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গণপরিবহনের সংখ্যা কম থাকায় গন্তব্যে পৌঁছাতে দিতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। গাড়ি বন্ধ হয়ে যায়, আবার গর্ত থাকলে রিক্সা পড়ে যায়, যানবাহনের অসুবিধা হয়, আর যানবাহনটা কম থাকে। প্রায় আধা ঘন্টার উপরে আমি তো সোজাই আসি নাই, বিজয় সরণি হয়ে ঘুরে যাচ্ছি ওনাকে নিয়ে। মহাখালীতে প্রচুর পরিমাণে জ্যাম। সড়কে পানি জমায় দোকান খুলতে পারছে না ব্যবসায়ীরা, বেচা বিক্রিও অন্যান্য দিনের চেয়ে কম। বৃষ্টির কারণে আবহাওয়ার জন্য বেচা কিনা কম, আগে মোটামুটি ছিল, এখন বেচা কিনা কম। বৃষ্টি না হলে তো এমনি 300-400 টাকা 700-800 কামান যায় রিক্সা চালাই, বৃষ্টি নাই কারণে 200-300 টাকা কামান। তীব্র যানজট ও জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে শিক্ষার্থী ও কর্মজীবীরা। যানজট আছে, এই বাচ্চা পরীক্ষা শেষে নিয়ে গেলাম, পানি আটকে আছে, এই জন্য যানজটটা একটু বেশি আমাদের। বর্ষাকালেই যেন প্রশাসনের নজরে আসে জনদুর্ভোগ। তড়িঘড়ি পদক্ষেপে সাময়িক রক্ষা পেলেও মেলে না স্থায়ী সমাধান। মৌসুমি দুর্ভোগ কমাতে প্রয়োজন সিটি কর্পোরেশনের পূর্ব পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ, এমনটাই মনে করছেন নগরবাসী। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃষ্টিতে নগরবাসীর দুর্ভোগ নিয়ে আরো জানাতে পুরানা পল্টন থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, দিনব্যাপী বৃষ্টিতে যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন এবং কোন কোন সড়কে আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছে এরই মধ্যে? জি, আমরা কিন্তু সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান করছি এবং বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করছি। আমরা ঘুরে যে জিনিসটি দেখতে পেয়েছি, রাজধানীর নিউ মার্কেট, আরামবাগ, বাসাবো সহ যেই নিচু এলাকাগুলো ছিল এখানে কিন্তু জলাবদ্ধতা লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে আমরা কিন্তু আছি রাজধানীর পুরানা পল্টনে। জলাবদ্ধতার পাশাপাশি কিন্তু সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে তীব্র যানজট ছিল, যার ফলে কিন্তু একটি জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। এখন কিন্তু পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে, সড়কে কিন্তু যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে এবং যানজট অনেকাংশেই কমেছে। এখনো কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং যার ফলে কিন্তু
কমলেও আবার বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে কিন্তু জলাবদ্ধতা আবার বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখেছি যে নিউ মার্কেটের সামনে যে জলাবদ্ধতাটি সৃষ্টি হয়েছিল, নিউ মার্কেট এবং ঢাকা কলেজের অপোজিটে যে নূরজাহান মার্কেট, সেখানে কিন্তু সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন সদস্য পানি অপসারণের কাজ করেছে এবং সেখান থেকে পানি অপসারণের চেষ্টা করেছে। আমরা এই জলাবদ্ধতা এবং কাল রাত থেকে আজকে সারাদিন যে বৃষ্টি, এই নিয়ে পথচারীদের সাথে কথা বলেছি। বিশেষ করে সবচাইতে বেশি কষ্ট পোহাতে হয়েছে শিক্ষার্থীদের এবং সকালে যারা কর্মস্থলে গিয়েছিল তারা কিন্তু অনেকটা বৃষ্টিতে ভিজে এবং তীব্র যানজট ঠেলে কিন্তু পেরিয়ে কিন্তু তারা তাদের কর্মস্থল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়েছিল। এবং যেই সড়কে যেই যান চলাচল কম এবং জলাবদ্ধতার কারণে সড়কের যেই গণপরিবহনের সংখ্যা কিন্তু ছিল কম এবং রিক্সা ভাড়া এবং অনেক যাত্রী কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছে এই তুলনামূলক যানবাহন কম থাকার কারণে কিন্তু তাদের কিন্তু দ্বিগুণ ভাড়া কিন্তু অনেকাংশে গুনতে হয়েছে। এই ছিল রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে বৃষ্টি এবং জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। সাজ্জাদ হোসেন আমাদেরকে জানাচ্ছিলেন পুরানা পল্টন থেকে। লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত আছে। ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ফেনীতে ৩৯৯ মিলিমিটার। এ সময় রাজধানীতে ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন জেলায় আরও কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো ভারী বৃষ্টি, এমন পরিস্থিতিতে রাজধানীর অনেক এলাকাতেই জমেছে পানি। বৃষ্টি আরও কয়েকদিন চলবে, সেই সাথে বাড়তে পারে পরিমাণ, বলছে আবহাওয়া অফিস। আগামী কয়েকদিনের পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে দেখা দিতে পারে জলাবদ্ধতা। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের শঙ্কা রয়েছে, জানালেন আবহাওয়াবিদ। বাংলাদেশের উপরে মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় আছে। এই দুটোর প্রভাবে আমাদের দেশের দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ আমরা পরিলক্ষিত করেছি গত ২৪ ঘন্টায়। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোয় ৩ ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। সমুদ্র বন্দরসমূহের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এবং যে দেশের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারে নদী বন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। এদিকে পটুয়াখালী, কুয়াকাটা, যশোরে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে নিচু এলাকার অনেক ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে ফসলের ক্ষেত, মাছের ক্ষেত ও পুকুর। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে বরিশাল এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মীরা। শুরুতেই বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে কি অবস্থা? টানা বৃষ্টিতে কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে? আসলে বরিশালে আপনি জানেন যে ৭ তারিখ ভোর ৬টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই থেমে বৃষ্টি হয়, আবার থেমে যায়, অর্থাৎ চালু এবং থামার মধ্যে রয়েছে বৃষ্টি। কিন্তু গত ২৪ ঘন্টায় একটু বেশি বর্ষেছে। তো এই সময় যে রেকর্ড করা হয়েছে ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার ফলে যেটি হয়েছে, পাশাপাশি এখন চন্দ্রিমার সময় প্রায় ঘনিয়ে এসেছে, প্রায় চলছে আর কি। তো পূর্ণিমা হলে পর যেটা হয়, আমার দক্ষিণাঞ্চলে পানি ফুসলে সেই পানি কিন্তু শহরে উঠে যায়। ড্রেনেজ ব্যবস্থা এরা বলেছে যে খুব ভালো করেছি, এতটাই ভালো হয়েছে যে এখন আর বৃষ্টি লাগে না। নদীর পানি যদি ফুসে ওঠে স্বাভাবিক জোয়ারের চেয়ে একটু বেশি, তাহলেই সেটি চলে আসে বরিশাল শহরে। বরিশাল শহরে আপনি দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি এই এলাকাটি, কখনোই আমরা দেখিনি, এই শীতলাখোলার মোড়, আমরা কখনোই এটিকে দেখিনি যে একটা বড় কোনো ধরনের জলাবদ্ধতায় আবদ্ধ হতে। কিন্তু এবার এখানেও উঠেছে নদীর, যেমন উঠেছে নদীর পানি, ঠিক তেমনি উঠেছে রয়েছে বৃষ্টির পানি। তো এই দুটো মিলিয়ে এখানে চলাচল, স্বাভাবিক যান চলাচল তো নেই, দোকানপাট পর্যন্ত খোলার কমিটি। এটি হচ্ছে বরিশালের বলতে গেলে সবচেয়ে উঁচু জায়গা। তো অন্যান্য জায়গাগুলোর অবস্থা বোঝাই যায়। আমরা যদি বগুড়া রোড, আমরা বটতলা, নবগ্রাম রোড, বিএম স্কুল, বিএম কলেজ, আমরা বিভিন্ন অলিগলির তো কথাই নেই, অলিগলিতে বৃষ্টি হয়। তবে একটি কথা, যে ১ ঘন্টার ব্যবধানে এটা বোঝা যাচ্ছে না যে এই পানি থাকবে কি থাকবে না। অর্থাৎ ভাটি যখন টান দিচ্ছে
ভাটি যখন টান দিচ্ছে তখন কিন্তু পানি নেমে যাচ্ছে, আবার যখন জোয়ার আসছে এবং সাথে বৃষ্টি তো থাকছেই, তো সেই বৃষ্টিতে পানি আবার বেড়ে যাচ্ছে। তো এদিকে আবহাওয়া অফিস এই সংকেত দিয়েছে যে কিছু বৃষ্টি আরো হবে। আর এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট যেটুকু বলেছে যে এই বৃষ্টিতে যারা আমনের বীজতলা করবেন তাদের জন্য এটা আশীর্বাদ হয়েছে। কিন্তু আউশ তো এখনো খেতে রয়েছে, তো প্রায় 4000 হেক্টর জমিতে আউশ রয়েছে, সেখানে কিন্তু জলাবদ্ধতা হয়েছে এবং এটা ক্ষতির কারণ। পাশাপাশি যেটি হয়েছে কিছু বাতাসও মাঝে মধ্যে হয়ে যাচ্ছে। এখন এই বাতাসে যে সবজি রয়েছে, লতা জাতীয় সবজি যেগুলো, এগুলো কিন্তু ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কর্দমুক্ত হচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। এই দুটো সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। তারা যেটা বলেছে যে পর্যন্ত হয়েছে সে পর্যন্ত যদি স্থির থাকে ভালো, আর বৃষ্টি আরো বেশি হলে আউশের ক্ষতি হবে, আমনের জন্য এটি ভালো সংবাদ। আর রাস্তাঘাটের অবস্থা আগেই বলা হয়েছে, তলিয়ে আছে প্রায় রাস্তা, হ্যাঁ, তবে জোয়ার যদি রেস্ট নেয় তাহলে কিন্তু কমে যাবে। রেস্টলেস বলে এই জন্য বলা যে এক জোয়ার শেষ না হতে হতে পরবর্তী জোয়ার যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু এই পানি আরো বাড়বে। মুরাদ, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা একটু চট্টগ্রামের খবর জানবো সহকর্মী আব্দুল্লাহ রাকিবের কাছ থেকে। রাকিব, টানা বৃষ্টিতে চট্টগ্রামের কি অবস্থা, ভোগান্তি কেমন দেখছেন এবং চট্টগ্রামের কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? চট্টগ্রামে গত 2-3 দিন ধরে থেমে থেমে বৃষ্টি ছিল। বিশেষ করে গত ভোররাত থেকে থেমে থেমে আমরা দেখতে নগরীতে বৃষ্টি শুরু হয়, কিন্তু মূল যে বৃষ্টি যেটিতে আসলে নগরীর বিভিন্ন অলিগলি প্লাবিত হয়েছে এবং জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেটি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত যে হিসাব পতেঙ্গা আবহাওয়া অফিস বলছে 70 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন। এবং সেই বৃষ্টিতে, টানা বৃষ্টি, সেই বৃষ্টিতে মূলত চট্টগ্রাম নগরীর যে নিচু অঞ্চল, বিশেষ করে চকবাজার, কাপাসগোলা, পাঁচলাইশ, কাতালগঞ্জ, আগ্রাবাদ সহ যে নিচু অঞ্চলগুলো আছে সেগুলোতে আসলে অলিগলি এবং প্রধান সড়কে পানি চলে আসে, এবং যার ফলে মানুষজন যারা আসলে ঘরমুখো এবং কাজে যেতে যাচ্ছিলেন তারাই দুর্ভোগে পড়ে। আমরা বিশেষ করে দেখেছি স্কুল কলেজ থেকে যেসব শিক্ষার্থীরা পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছিলেন তারাই মূলত ভোগান্তিতে পড়েন। সড়কে যানবাহন না পেয়ে অনেকে আসলে ভিজে পানির মধ্যে আসলে পানি মারিয়ে তারা বাড়িতে যাচ্ছেন এবং কাজে ফিরছেন। এবং আমরা দেখেছি বিশেষ করে সরকারি অফিস আদালতগুলোর সামনে পানি যখন জমেছিল, বিশেষ করে পাঁচলাইশ যে পাসপোর্ট অফিসটি রয়েছে সেখানে আমরা দেখেছি হাঁটু থেকে বুক সমান পানি, এবং সেই পানিতেই মানুষজন আটকে ছিল এবং যে গণপরিবহন ছিল গণপরিবহনগুলো আসলে আটকা পড়েছিল পানির কারণে, এবং একমাত্র পরিবহন বলতে রিক্সায় ছিল, এবং রিক্সা তো বেশি টাকা ভাড়া হাঁকা হচ্ছে, ফলে মানুষজন এক ধরনের নিরুপায় হয়ে বাধ্য হয়ে অনেকটা পানি মারিয়ে অথবা কেউ রিক্সায় বাড়তি ভাড়া দিয়ে যেতে হয়েছে। আমরা দেখেছি চট্টগ্রাম নগরীতে গত প্রায় এক দশকে কয়েক হাজার, বিশেষ করে 12,000 কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ হয়েছে, কিন্তু এবছর সে প্রকল্পের কিছুটা সুফল মিলেছিল। আমরা দেখেছি বর্ষার পরপরই পানি দ্রুত নামতে শুরু হচ্ছে, কিন্তু আজকে যেহেতু টানা 2 থেকে 3 ঘন্টার বৃষ্টি হচ্ছে ফলে নগরীতে পানি জমেছে, তবে 1 ঘন্টায় যেহেতু বৃষ্টি নেই ফলে যে পানি উঠেছিল, জলাবদ্ধতা তৈরি হয়েছিল, সেটি অনেকটাই কমে গেছে। নগরীর বেশিরভাগ নিচু অঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। বরিশাল এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। জুলাই অভ্যুত্থান দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালানোর আদেশ দেন শেখ হাসিনা, এমন তথ্য নিশ্চিত করেছে বিবিসি। গত 18 জুলাই শেখ হাসিনার একটি ফাঁস হওয়া অডিও কল বিশ্লেষণ করে সত্যতা পেয়েছে বিবিসি-আই। এই অডিও রেকর্ড শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে অন্যতম প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। গত মার্চে শেখ হাসিনার সে সময়কার একটি ফোন কল রেকর্ড ফাঁস হয়। এতে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং যেখানেই পাওয়া যায় সেখানেই গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন তিনি। গত বছরের 18 জুলাই গণভবন থেকে টেলিফোনে এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে এসব নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাঁস হওয়া অডিওটির সত্যতা নিশ্চিত করেছে বিবিসি-আই। বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশ করে ব্রিটিশ এই গণমাধ্যম। এতে বলা হয়, ফাঁস হওয়া অডিওটি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি বিক্ষোভকারীদের গুলি করতে সরাসরি অনুমোদন দিয়েছিলেন। বাংলাদেশের প্রসিকিউটররা বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁস হওয়া অডিওটিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করবে বলছে বিবিসি।
শেখ হাসিনার ফোন কল রেকর্ডিংয়ের সত্যতা যাচাইয়ে অডিও ফরেনসিক এক্সপার্ট ইয়ারশটের সাহায্য নেয় বিবিসি। রেকর্ডটি এডিট বা হেরফেরের কোনো প্রমাণ পায়নি ইয়ারশট। ফোন কলে ইলেকট্রনিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি পেয়েছে ইয়ারশট, যা বানানো রেকর্ডিংয়ে থাকে না। বাংলাদেশ পুলিশের সিআইডিও শেখ হাসিনার কণ্ঠস্বরের সঙ্গে অডিওটির মিল দেখেছে, বলছে বিবিসি। গত বছরের জুলাইয়ে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়। শেখ হাসিনার নির্দেশের পর সামরিক বাহিনীর প্রাণঘাতী অস্ত্র নিরাপত্তা বাহিনীকে সরবরাহ করা হয়। আন্দোলনে 1400-র বেশি মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, বিবিসির উল্লেখ করা অডিও রেকর্ডিংয়ের সত্যতার বিষয়ে নিশ্চিত নয় তারা। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচার, সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে পারে বলেও জানান তিনি। বুধবার ঢাকায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। অসুস্থ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আব্দুল কুদ্দুস ও অধ্যাপক ডাক্তার সিরাজউদ্দিনকে দেখতে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল, জানান গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপি। এ সময় আওয়ামী লীগের দমন নির্যাতনের চিত্র তুলে ধরে বিচারের দাবি জানান মির্জা ফখরুল। যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে, বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে, তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন, তাদেরকে নিয়ে আসা উচিত আপনার আইনের আওতায়। শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তার তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকেরই বিচার হবে। নির্বাচন ইস্যুতে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ ভোটের অপেক্ষায়, তাই দ্রুত নির্বাচনের বিকল্প নেই। প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো, এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যায় ততই মঙ্গল। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। এরপর রাজধানীর একটি হাসপাতালে শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান বিএনপি মহাসচিব। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জুলাই অভ্যুত্থানের খবর। জুলাই আন্দোলনে সারা দেশের মতো উত্তাল হয় বন্দরনগরী চট্টগ্রাম। তবে এক বছর পরেও আন্দোলনের কোনো স্মারক স্থাপিত হয়নি নগরীতে। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের কোনো স্থাপনা না হওয়ায় ক্ষোভ ও হতাশা জানিয়েছেন রাজপথের আন্দোলনকারীরা। দ্রুত জুলাই অভ্যুত্থান ও হতাহতদের স্মরণে নগরীতে স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি তাদের। জুলাই অভ্যুত্থানে ঢাকার মতোই আন্দোলনে উত্তাল হয় বন্দরনগরী চট্টগ্রাম। ছাত্র জনতার সে আন্দোলনের অন্যতম কেন্দ্রস্থল ছিল ১৬ শহর রেল স্টেশন। শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা ও প্রতিরোধের শুরু হয়েছিল নগরীর এ এলাকায়। তবে আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও নগরীর কোথাও স্থাপন হয়নি স্মৃতিস্তম্ভ। ছাত্র জনতার লড়াই আর ত্যাগের সাক্ষী হওয়া আন্দোলনের কেন্দ্রস্থল ১৬ শহরেও নেই কোনো ফলক, স্মারক বা ন্যূনতম স্মৃতিচিহ্ন। ১৬ শহর জংশনের দেয়ালে কিছু গ্রাফিতি শুধু মনে করিয়ে দেয় আন্দোলনের সেই উত্তাল দিনগুলোর কথা। তবে সেগুলো ঢেকে যাচ্ছে পোস্টারে। রাষ্ট্রীয় উদ্যোগে কোনো স্মৃতিস্তম্ভ না হওয়ায় ক্ষোভ ও হতাশা জানালেন জুলাই আন্দোলনে রাজপথের সৈনিকেরা। যেখানে আমরা আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল সেই জায়গাতে গেলে আমরা হয়তো হচ্ছে যে ইতিহাসগুলো বা হচ্ছে স্মৃতিটা ধারণ করে বা মনে আসে এতটুকু। এর বাইরে এখন পর্যন্ত কোনো কিছু তৈরি হয়নি। এটা অবশ্যই ব্যর্থতার। কোনো স্মৃতিস্তম্ভ না হওয়ায় জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে শহীদ ও আহতদের শ্রদ্ধা জানানোর স্থান নিয়েও এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে সংগঠকদের মধ্যে।
এক জায়গায় যেন একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় এবং পরবর্তীতে যেন তাকে স্থায়ী রূপ দেওয়া হয়। এটাই আমাদের সরকারের প্রতি জোর দাবি রইল। সারা দেশে তো বটেই, চট্টগ্রামেও যেন তাদের জন্য একটা স্মৃতিস্তম্ভ বা স্মৃতির চিহ্ন একটা নির্মাণ করা হয়, যেটাকে আমরা পরবর্তীতে আরো বড় কিছু করতে পারবো। কোটা সংস্কারের দাবি থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নেয়া জুলাই আন্দোলনে চট্টগ্রামে শহীদ হন ৮ জন আর আহত হন ৫৫০-রও বেশি। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানী সহ সারা দেশে হঠাৎ করে বাড়ছে ককটেল বিস্ফোরণের ঘটনা। গত ২ মাসে শুধু রাজধানীতেই ঘটেছে ৩০টি ককটেল বিস্ফোরণ। তবে শঙ্কার কথা, এখন পর্যন্ত এসব ঘটনায় আটক হয়নি কেউ। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র পরিস্থিতি ঘোলাটে করে তুলছে। ২৩ জুন রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ দলের নেতাকর্মীরা সেখানেই উপস্থিত ছিলেন। গত ৭ জুলাই রাত ১০টার দিকে ফার্মগেট এলাকায় যাত্রীবাহী একটি বাস থেকে ছোড়া হয় ২টি ককটেল। একটি তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয়, অন্যটি কিছু সময় পর বিস্ফোরিত হলে আহত হন আরেকজন। একই সময় মহাখালীতেও হয় ককটেল বিস্ফোরণ। এর আগে ১৬ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। আর ২৫ জুন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণ হয়। গত ৬ মাসে রাজধানীতে ঘটেছে অন্তত ৫০টি ককটেল বিস্ফোরণের ঘটনা। সারা দেশে এই সংখ্যা শতাধিক। এর মধ্যে গত ২ মাসে ঢাকায় ঘটেছে ৩০টির বেশি। ক্রমাগত এই সংখ্যা বাড়লেও এসব ঘটনায় মামলা হয়েছে মাত্র একটি, আটক হয়নি কেউ। বাংলা মোটরের একটা ঘটনায় রমনা থানায় একটা মামলা রুজু করা হয়েছিল। আর পরবর্তীতে যে ঘটনাগুলো এখানে যদি কেউ অভিযোগ দেয় লিখিত, আমরা অবশ্যই সেটা মামলা আকারে গ্রহণ করব এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এর বাইরে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। কেউ পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে কিনা এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টিকে হালকা করে দেখছে বলেই ক্রমাগত বাড়ছে ককটেল বিস্ফোরণের ঘটনা। এখন থেকেই কঠোর অবস্থানে না গেলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে মত বিশেষজ্ঞদের। যে এক এনসিপির কার্যালয়ের সামনেই একাধিকবার এই ঘটনা ঘটেছে, রাজধানীর অন্যান্য স্থানে এই ঘটনাগুলো ঘটেছে। সুতরাং এখানে বুঝতে হবে যে কোনো একটা অপরাধপ্রবণ গোষ্ঠী একটা অস্থিরতা সৃষ্টি করতে চায় এবং সেই অস্থিরতা সৃষ্টির পেছনে আমাদের এখানে অর্থ বিনিয়োগেরও যথেষ্ট উদাহরণ অথবা আমরা সেই তৎপরতাও কিন্তু দেখি এবং এর সাথে রাজনৈতিক টানাপোড়েনেরও একটা সম্পর্ক আছে। পুলিশ নিজেদের তৎপর দাবি বললেও তা প্রমাণে ব্যর্থ হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোচিত সাবেক দুদক কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি দুদকের উপ সহকারী পরিচালকের পাওনা বকেয়া বেতন ও সব সুযোগ সুবিধাও ফেরতের নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে হাইকোর্টের আদেশে আগামী ৩০ দিনের মধ্যে শরীফ উদ্দিনকে কাজে যোগদানের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩.৫ বছর আইনি লড়াইয়ের পর চাকরি ফিরে পাচ্ছেন শরীফ উদ্দিন। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি তাকে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরিচ্যুত করে দুদক। আদালতের নির্দেশের পর মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, চাকরি ফিরে পেয়ে সব দুঃখ কষ্ট কেটে গেছে। তিনি কক্সবাজারে ৭২টি প্রকল্পে ৩.৫ লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণে দুর্নীতি, কিছু রোহিঙ্গার এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে অনিয়ম সহ বেশ কিছু দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা এবং মামলা করে আলোচনায় আসেন। এরপর শরীফ উদ্দিনকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি এবং পরে চাকরিচ্যুত করা হয়। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হবে শনিবার। এর আগে শুক্রবার সকাল ৮টা থেকে খুলবে আবাসিক হলগুলো। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে ২১ জুন ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ঢাকা মেডিকেল কলেজ প্রশাসন। পরদিন দুপুরের আগে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়। এর আগে ৫ দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে নতুন আবাসিক হল নির্মাণে দ্রুত বাজেট পাস, নতুন আবাসন গড়ে তোলা না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করা।
আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। সাভারের বাইপাইলে মহাসড়কে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ, লাগছে যানজট, প্রায় ঘটছে দুর্ঘটনা। কমলাপুর অংশে মেট্রো রেল প্রকল্পে খরচ কমল 186 কোটি টাকা। আগামী বছর ডিসেম্বরে চালুর চিন্তা। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল পয়েন্টে ঢাকাগামী লেনে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিনই সড়কের ওই ভাঙা অংশে যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা। সেই সাথে নতুন ইপিজেড থেকে বাইপাইল 10 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে এভাবেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। একটু অসতর্কতায় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। ঢাকাগামী লেনের বাইপাইল অংশে অন্তত 400 মিটারে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে উত্তরবঙ্গ থেকে রাজধানীতে প্রবেশের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নরমালি বড় যে বাসগুলো সেগুলো দ্রুত যেতে পারে না, অনেক খানাখন্দে ভরা। কিছু কিছু জায়গায় আপনার গাড়ির নিচে লেগে যায়। বড় বড় গর্ত, এই গর্ত মানে সরকার আজ পর্যন্ত কোনো দৃষ্টি কখনো হচ্ছে না, বা 3 বছর থেকে জীবনের ঝুঁকি নিয়ে এই অংশটি যাতায়াত করতে হচ্ছে যাত্রী চালকদের। এছাড়া স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে না পারায় 24 ঘন্টায় লেগে থাকছে যানজট। এক একটা গাড়ার ডিপ মনে করেন 6 ইঞ্চি 8 ইঞ্চি, গাড়ি প্রাইভেট গাড়ি উঠে না, বড় বড় ট্রাক গিলা ফাইসা যায়। ঠিক আছে, যতটুকু পারছি সেফটিতে নেওয়ার মতো চেষ্টা করছি, কিন্তু আপনার এখানে তো নরম মাটি, ঠিক আছে, গাতা মাথা আছে, গাতাতে 1 চাকা পড়া মনে করেন গাড়ি আপসে করে নেমে গেছে। সড়ক বিভাগের দাবি, বাইপাল থেকে শ্রীপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলায় ওই অংশের দেখাশোনা করার কথা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের। তবে তা অস্বীকার করে প্রকল্প পরিচালক বলছেন, তাদের উপর দোষ চাপিয়ে দায় সারছে সড়ক বিভাগ। এটা তাদেরই কাজ, কিন্তু তারা এটা করতেছিল, এখন আমাদের উপর চাপাই দিচ্ছে। যাই হোক, এখন যেহেতু আমরা কাজ করতেছি এখানে, আমি আজকে একটু আগে মিটিং শেষ করলাম, এখানে কনসালটেন্ট কন্ট্রাক্টর সবাই ছিল এবং রোড সাইনাজের লোকও ছিল। এখন সিদ্ধান্ত নিতে কাজ শুরু করবে। বৃষ্টির মধ্যে তার বিটুমিন আসওয়ার্ড করা যাবে না, বৃষ্টির পরে বিটুমিন আসওয়ার্ড করা হবে। একে অপরকে দোষারোপ বন্ধ এবং ভোগান্তি কমাতে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন সড়ক ব্যবহারকারীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, কতদিন ধরে বাইপাইলের সড়কের এমন বেহাল দশা এবং সড়ক ও জনপদ বিভাগ কি জানিয়েছে বিষয়ে? সাভারের যে এই খানাখন্দের সৃষ্টি হয়েছে, এই খানাখন্দের কিন্তু আজকে প্রথম হয়েছে এমনটি নয়, আমরা প্রথম হয়েছে এমনটি নয়, আমরা দেখতে পেয়েছি কুরবানি ঈদের সময় যে টানা বর্ষণ হয়েছিল, সেই বর্ষণের সময় এই নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল পয়েন্টে ছোট ছোট খানাখন্দ তৈরি হয়েছিল এবং সেই খানাখন্দগুলোই কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে এখন এমনই এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যার কারণে এই বাইপাইল পয়েন্ট এখন অনেকটাই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তো এই সড়ক সংস্কারের বিষয়ে আমি মানিকগঞ্জ সড়ক বিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন, তারা বলছেন নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলের অর্থাৎ যে অংশে এই খানাখন্দ সৃষ্টি হয়েছে, এই অংশ দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলবে, যার কারণে এই অংশের দেখভালের দায়িত্বে এখন রয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। তো আমি এই বিষয়টি নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের যিনি প্রকল্প পরিচালক রয়েছেন শফিকুল ইসলাম, তার সাথে গত রাতে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন তিনি এরই মধ্যে এই বেহাল সড়কের সংস্কারের জন্য তার যে ঠিকাদারগুলো রয়েছে তাদের সাথে তিনি কথা বলেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে এই সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং মানিকগঞ্জ সড়ক বিভাগ যে তাদের উপরে দায় চাপাচ্ছেন তিনি কিন্তু সেটি অস্বীকার করছেন। তবে মানিকগঞ্জ সড়ক বিভাগের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি এই সড়কটি বেহাল অবস্থায় থাকার কারণে মানিকগঞ্জ সড়ক বিভাগ এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষকে গত মাসের 26 তারিখে কিন্তু তারা সড়কটি সংস্কারের জন্য কিন্তু তারা চিঠি ইস্যু করেছিল, কিন্তু এতদিন হয়ে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ কোনো ধরনের
প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়াতে কিন্তু সড়কের এমন বেহাল অবস্থা তৈরি হয়েছে। সড়ক ব্যবহারকারীরা দ্রুততম সময়ের মধ্যে এই বেহাল সড়কটি সংস্কারের আহ্বান জানিয়েছে। সাভার থেকে জানাচ্ছিলেন রুবেল আহমেদ। মতিঝিল থেকে কমলাপুর অংশে মেট্রো রেল সম্প্রসারণে খরচ কমল। ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষিতে কমানো হয়েছে 186 কোটি টাকা। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান, রেল লাইন, বিদ্যুৎ লাইন এবং সংকেত ব্যবস্থায় খরচ সমন্বয় করা হয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এই অংশ চালু হতে পারে। মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর অংশে রয়েছে 1.16 কিলোমিটার। উড়াল পথ ও স্টেশন নির্মাণে কাজ করছে ইতালি থাই ডেভেলপমেন্ট কোম্পানি। এখন পর্যন্ত কাজ হয়েছে অর্ধেকের বেশি। আর রেল লাইন, বিদ্যুৎ লাইন ও সংকেত ব্যবস্থাপনার কাজ করছে জাপান ও ভারতের দুটি প্রতিষ্ঠান। সম্প্রসারিত অংশের খরচ চাওয়া হয় 651 কোটি টাকা, কিন্তু খরচ কমাতে প্রয়োজনে উন্মুক্ত দরপত্রের সিদ্ধান্ত নেয় সরকার। দীর্ঘ দর কষাকষির পর খরচ দাঁড়িয়েছে 465 কোটি টাকা। কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডের জন্য ওরা রিভাইজড অফার দিয়েছে একটা, যে অফারটা অরিজিনাল ছিল 17 জুলাই 2023-তে। 2 বছর নেগোসিয়েশনের পরে প্রায় এই প্রাইসে আমরা একটা অফার দিয়েছে। সেই রিভাইজড অফারটা হলো আগের চেয়ে প্রায় 30% কম। বিশেষজ্ঞদের মন্তব্য, যে কোনো প্রকল্পে বাড়তি খরচ করা এতদিন নিয়মে পরিণত হয়েছিল, এবার তার ব্যতিক্রম হলো। ভবিষ্যতে আরও পর্যালোচনার তাগিদ তাদের। একটু সতর্কবার্তা দিতে হবে যে আমি যা ইচ্ছা তা করতে পারি না। জনগণের টাকায় যখন উন্নয়ন হয়, এটা যেন সাশ্রয়ী মূল্যে হয়, টেকসই মূল্যে হয়। যাদের কাজ করার কথা তারাই যেন কাজ করে, এলোমেলো যেন কাজ না হয়। মেট্রো রেলের MRT 6 লাইন উত্তরা থেকে কমলাপুরে মিশবে। একই সঙ্গে লাইন 1 রুটের একটি অংশ বিমানবন্দর থেকে কমলাপুরে শেষ হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে প্রায় 2 লাখ টন নিলাম ও ধ্বংসযোগ্য পণ্য। বন্দরের জট ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এসব মালামাল সরাতে বিশেষ নিলাম কমিটি গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বন্দরের সাথে সমন্বয় করে 10,000 কন্টেইনারে রাখা এসব পণ্য দ্রুত নিলাম বা ধ্বংসের মাধ্যমে ইয়ার্ড খালির ব্যবস্থা করবে কমিটি। বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়ে কমিটিকে আগানোর তাগিদ আমদানি রপ্তানিকারকদের। চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পণ্যের নিলাম ও নষ্ট হওয়া পণ্য ধ্বংসের বিষয়ে কাস্টম হাউসের সাথে প্রতিনিয়তই চিঠি চালাচালি হয় কর্তৃপক্ষের। খোলা পণ্য ও কন্টেইনারের তালিকা নিয়মিতভাবে পাঠানো হয় কাস্টমসে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য বলছে 9,644টি কন্টেইনারে প্রায় 2 লাখ টন নিলাম ও ধ্বংসযোগ্য পণ্য জমে আছে ইয়ার্ডে। আইনি জটিলতা, নিয়মের বেড়াজাল, সমন্বয়হীনতা ও দুর্নীতির কারণে এসব পণ্য ধ্বংস ও নিলামে গতি নেই। বন্দর ও কাস্টম হাউসের মধ্যেও আছে নানা টানাপোড়েন। আমরা আমাদের নিয়ম অনুযায়ী 30 দিন অতিক্রান্ত হলেই আমরা কাস্টমসকে অকশনের জন্য একটা বাই পেপার হ্যান্ডওভার করে দিয়ে থাকি, এবং হ্যান্ডওভার করার পরে কাস্টমস কর্তৃক সেটা যথানিয়মে অকশন করা হয়। তো সেই হিসেবে চট্টগ্রাম বন্দর থেকে আমরা যা যা আমাদের নির্দেশনা অনুযায়ী সাপোর্ট দিতে হয় সেটা আমরা করে যাব। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানায় যে এই কন্টেইনারটা এই অবস্থায় আছে বা নির্দিষ্ট সময় পার হয়ে গিয়েছে। তারপরে আমরা আমদানিকারককে চিঠি দিই পণ্য তার অনুকূলে খালাস করার জন্য। যদি আমদানিকারক খালাস না করে তখন আমরা সেটা নিলাম বা ধ্বংস যেই কার্যক্রম সেই কার্যক্রমে যাই। এমন পরিস্থিতিতে পণ্য নিলাম ও ধ্বংসের মাধ্যমে ইয়ার্ডের চাপ কমাতে কাস্টমসের অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে 7 সদস্যের কমিটি গঠন করেছে এনবিআর। এদিকে আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা বলছে, গতানুগতিক পদ্ধতিতে কমিটি কাজ করলে সুফল মিলবে না। সুপার প্রফিট করতেও পারবো না, আবার কাস্টমস যদি ধরে রাখে যে তার বুক ভ্যালুতেই এটা নিতে হবে, সেটাও কিন্তু সঠিক না। এটা একটা মার্জিন রাখতে হবে। এসব নিলামযোগ্য ও নষ্ট হওয়া পণ্য বন্দর ইয়ার্ডের প্রায় 18% জায়গা দখল করে আছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চ্যালেঞ্জের মধ্যেও একক দেশ হিসেবে তৈরি পোশাক রপ্তানিতে গত বছরও বিশ্ববাজারে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। যদিও এ সময়ে বাজার কমেছে 0.48%। বাংলাদেশের পর তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। চলতি মাসে প্রতিবেদনটি প্রকাশ করেছে সংস্থাটি। এতে বলা হয়, গত বছর বৈশ্বিক পণ্য ও সেবা বাণিজ্য 4% বেড়ে 31.5 ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। টানা 2 বছর ধরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি 38 বিলিয়ন ডলারের ঘরে। গত বছর রপ্তানি আয় ছিল 38.48 বিলিয়ন ডলার আর প্রবৃদ্ধি 0.21%। রপ্তানিতে সামান্য প্রবৃদ্ধি থাকলেও বাজার হিস্সা কমে গেছে বাংলাদেশের।
2023 সালে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের বাজার হিস্সা ছিল 7.38%। গত বছর সেটি কমে দাঁড়িয়েছে 6.90%। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।